ভালোভাবে দেখতে পারেন, এটা নিতে পারেন, তো আপনাদের জন্য এটা একটা যুগান্তকারী পদক্ষেপ হবে। জাস্ট আমরা শুরু করে দেই। প্রথম বাক্যটা দেখেন, আমরা এখানে গো ভার্ব ব্যবহার করে আমরা একটু কথা বলবো। আমরা গো ভার্বটা একটু ব্যবহার করে এটা জাস্ট একটু আমরা শুরু করতে চাচ্ছি। তো এখানে আমরা একটি মাত্র ভার্ব বেছে নিলাম, সেই ভার্বটি হচ্ছে গো। এই গো ভার্ব ব্যবহার করে আমরা কিভাবে ক্লাসটা স্টার্ট করতে পারি, যেমন আমাদের প্রথম বাক্যটি রয়েছে আমি স্কুলে যাই, অথবা সে স্কুলে যায় আমরা যদি বলি, তো আমাদের এখানে আমরা একটা ভার্ব ব্যবহার করব, সেই ভার্বটি হচ্ছে জি ও গো। এই গো ভার্ব ব্যবহার করে আপনারা একেবারে প্রথম থেকে একটু মনোযোগী হবেন। দেখবেন এই গো ভার্ব থেকে আমরা আপনাদেরকে কোথায় নিয়ে যাই, আমরা কখনো ভার্বটা চেঞ্জ করব না, আমরা ভার্বের ফর্ম চেঞ্জ করব, কিন্তু গো ভার্ব ছাড়া আমরা অন্য কোনো কিছুই কিন্তু আমরা নিব না। তো এই গো ভার্ব ব্যবহার করে আমরা কিভাবে অন্যান্য বাক্যগুলো তৈরি করতে পারি, আমরা সেই বিষয়টা একটু এখন দেখব। যেমন আমি যদি বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আমরা গো ভার্ব ব্যবহার করে আমরা আমাদের যে স্ট্রাকচার নেম যেটা সেটা হচ্ছে ইউজিং গো ভার্ব, এই গো ভার্বটা ব্যবহার করে আমরা কি করতেছি দেখেন। খুব মনোযোগ দিয়ে দেখবেন, এটা আপনাদের জন্য এই ক্লাসটা কিন্তু এই বইতে আমি বলছি এই 29 চ্যাপ্টার এবং আমাদের 30 চ্যাপ্টার, এই দুইটাই হচ্ছে বইয়ের সব থেকে একেবারে কোর অংশ। এখানে আমি কি লিখলাম দেখেন, একটু হাইলাইট করি, জি ও গো। এই গো শব্দের অর্থ হচ্ছে যাওয়া। এখানে আমরা কি লিখলাম, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তারপর আমি স্কুলে যাই না কি হবে, আই ডু নট বাই ডোন্ট গো টু স্কুল, আমরা শর্ট ফর্মে লিখলাম আই ডোন্ট গো টু স্কুল। আপনারা কেউ কখনো অমনোযোগী হবেন না। এই একটা মাত্র ভার্ব দিয়ে আমরা এখানে আমাদের যে হেডলাইনটা লেখা রয়েছে 30+ সেন্টেন্সেস প্র্যাকটিস উইথ অন ভার্ব অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অফ টেন্স অ্যান্ড মডাল ভার্ব। কি বলেছে, টেন্স এবং মডাল ভার্বের মাধ্যমে এই একটি মাত্র ভার্ব দিয়ে আমরা 30টা বাক্য করব। কয়টা করব বলেন তো? 30টা। যেমন আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাই? আমি কি স্কুলে যাই? ডু আই গো টু স্কুল? আমি কি স্কুলে যাই? ডু আই গো টু স্কুল, অর্থাৎ ইন্টারোগেটিভ। আমি কি স্কুলে যাই না? ডোন্ট আই গো টু স্কুল? ডোন্ট আই গো টু স্কুল? আমি কি স্কুলে যাই না? তো আমরা এখানে গো ভার্ব ব্যবহার করে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্যকে আমরা 4 রকম ভাবে বাক্যটা রূপান্তর করলাম। একটা হলো অ্যাফার্মেটিভ, একটা হলো নেগেটিভ, একটা ইন্টারোগেটিভ, একটি হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। তো একই ভাবে আমরা পরের যে আমাদের যে ইয়েটা রয়েছে এখানে আমরা একটু দেখব, সে স্কুলে যায়। এখানে দেখেন আমাদের সাবজেক্টটা চেঞ্জ করেছি, কি করেছি, সাবজেক্ট চেঞ্জ করেছি, সে স্কুলে যায়। আমরা প্রত্যেকে জানি হি গোস টু স্কুল। এটা নেগেটিভ কি হবে, হি ডাজ নট গো টু স্কুল। তো এইখানে একটু ব্যাখ্যা আছে স্যার, আপনাদের খুব স্পষ্টভাবে ফ্রি ক্লাসগুলোতে বা আপনাদের পেইড কোর্সের অনেক ক্লাসে এখানে কেন ডাজ হলো, কেন ডু হবে, এটা কিন্তু আমরা শিখেছি। এটা নিয়ে আমাদের হয়তো এখন আর কথা বলার প্রয়োজন হয় না। তো সে স্কুলে যায় না, নেগেটিভ কি করব, হি ডাজ নট গো টু স্কুল। এটা কি করলাম, হি ডাজ নট গো টু স্কুল। এইখানে আমরা কিন্তু ডাজ নট কে ডাজেন্ট বলছি, কারণ আমাদের এখানে শর্ট ফর্মে লেখা আছে। কিসে লেখা আছে? শর্ট ফর্মে লেখা আছে। তো এই জায়গাটা আমাদের কিন্তু সবসময় একটু খেয়াল রাখবেন আপনারা। কোন জায়গাটা বলেন তো? এই যে যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজন হচ্ছে, তখন এই সাবজেক্টের পরে এস বা ইএস বসবে। আর যখন আমরা নেগেটিভ করব, তখন সাবজেক্ট অনুসারে ডু নট অথবা ডাজ নট আসে। এই বিষয়টা কিন্তু সবাই একটু মনে রাখবেন। দেখেন আপনাদের স্যার যে কথাগুলো বলে, আমি দেখছি যারা এই কথাগুলো মেনে চলে, আমি স্পষ্টভাবে হলফ করে বলতে পারি ইংলিশ গ্রামারের বেশি কিছু এখানে জানা লাগে না। আপনারা কয়েকটি মাত্র রুল, কয়েকটি মাত্র স্ট্রাকচার ফলো করে আপনারা ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারবেন। যেমন আমি যদি একটা ছোট্ট উদাহরণ দেই, প্যাসেজ ন্যারেশনের কথা বলি। এইখানে ফ্রি হ্যান্ড রাইটিং বলেন বা স্পোকেন ইংলিশে বলেন, প্যাসেজ ন্যারেশনের কিন্তু প্রয়োজনটা আমি বলবো যে মানে এখানে বেশি একটা পড়ে না। 1% বা 2%, ওটা লাগে না বললেই চলবে। তো এখানে স্যার আপনাদের ওই যে বইটা আপনারা কাছে পেয়েছেন অথবা স্যারের যে কোর্সটা, এখানে অনেকেই আছেন যারা একেবারে প্রথম থেকে লেগে আছেন আমাদের সঙ্গে। তো দেখবেন এখানে আমাদের গ্রামারের বাইরে, মানে গ্রামারের যে অংশগুলো আমাদের লাগে না, যেগুলো আমরা না করেও ইংলিশ শিখতে পারি, সেইগুলোই কিন্তু স্যার এখানে অ্যারেঞ্জ করেছে। অর্থাৎ এলোমেলো ভাবে বা অতিরিক্ত কোনো অংশ এখানে সংযোজন করা হয়নি। তো কাম টু দা পয়েন্ট, এখানে কি আসলো, হি ডাজ নট গো টু স্কুল। সে স্কুলে যায় না, এটা নেগেটিভ হলো। আর সে কি স্কুলে যায়, তখন আমরা জানি ওই যে অক্সিলারি ভার্বটি ওইটি আমাদের প্রথম আনলে হয়ে যাবে এবং একটা নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ কোয়েশ্চেন মার্ক বসাতে হবে। ডাজ হি গো টু স্কুল? ডাজ হি গো টু স্কুল? সে কি স্কুলে যায়? সে কি স্কুলে যায় না? ডাজেন্ট হি গো টু স্কুল?
দেখেন আমরা কিন্তু একটা স্টেয়ার সিঁড়ি ধাপে ধাপে কিন্তু আমরা যাচ্ছি। আমরা এখানে সাবজেক্ট চেঞ্জ করেছি। আমরা টেন্স ছিলাম প্রেজেন্ট টেন্সের ভিতরে, এবার আমরা পাস্ট টেন্সের ভিতরে চলে আসবো। দেখেন আমি একটু সবগুলা গ্রিন কালার দিয়ে হাইলাইট করলাম। আমি স্কুলে গিয়েছিলাম। আমাদের যাদেরকে টেন্সের সমস্যা আছে, আমি কিন্তু আপনাদের শুরুতে একটি কথা আজকে বলেছি, এই ক্লাসটা আপনাদের জন্য খুব একটা অ্যামাজিং ক্লাস। অ্যামাজিং শব্দের অর্থ কি? বিস্ময়কর। কেন বিস্ময়কর ক্লাস বলেছি? কারণ দেখেন, এইখানে আমরা একটি মাত্র ভার্ব ব্যবহার করে বাক্য শিখতেছি 30টা। কয়টা বাক্য শিখতেছি বলেন? 30টা। এটা কিন্তু সত্যিই আমার কাছে তো অ্যামাজিং লাগে, আপনাদের কাছে হয়তো অ্যামাজিং লাগবে। একটি ভার্ব ব্যবহার করে 30টা বাক্য। আপনারা এই যে 30টা বাক্য, 30 নম্বরের বাক্যটায় যখন আমি পৌঁছে যাব, আর এই প্রথম বাক্যটা আপনারা একটু মনে রাখেন। আপনাদের জন্য আমি একটা পয়েন্ট করে দিলাম, আপনারা এই দুইটা জায়গায় একটু মনে রাখেন। আমার প্রথম বাক্যটা কি ছিল? প্রথম বাক্য ছিল আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এই গো ভার্ব দিয়ে এই লেসনের শেষের দিকে যখন আমি চলে যাব, তখন দেখেন বাক্যগুলা কেমন হয়ে যায়। একটু মনোযোগ দিবেন। তো এখানে পাস্ট টেন্স কি আছে? আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আর যদি বলি আমি স্কুলে যাইনি, তখন কি হবে? আই ডিড নট গো টু স্কুল। আই ডিড নট গো টু স্কুল। আপনাদের নিশ্চয়ই সবার মনে আছে ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আমি স্কুলে যাইনি, আই ডিড নট গো টু স্কুল। আমি কি স্কুলে গিয়েছিলাম? ডিড আই গো টু স্কুল? আমি কি স্কুলে গিয়েছিলাম? ডিড আই গো টু স্কুল? আমি কি স্কুলে যাইনি? ডিডন্ট আই গো টু স্কুল? তো এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব সুন্দরভাবে একটু লক্ষ্য রাখতে হবে। কি লক্ষ্য রাখবেন? আমরা ভার্বটা কিভাবে চেঞ্জ করতেছি, এই ভার্বটা আমরা কিভাবে আস্তে আস্তে ধাপে ধাপে একটা সিঁড়ি বেয়ে সিঁড়ি কিন্তু আমরা উপরে উঠে যাচ্ছি। আমি যে কথাগুলো বলছি আপনাদের কাছে ক্লিয়ার ভাবে পৌঁছাচ্ছে? ক্যান ইউ হেয়ার মি প্রপারলি? হ্যাঁ, একটু সময় দেন আমাকে মাত্র, প্রশ্ন আমি নিব, অবশ্যই নিব, আপনাদের প্রশ্নগুলো নিব অবশ্যই প্রশ্ন নিব। দেখেন এখানে আমি পাস্ট টেন্স শিখেছি আই ওয়েন্ট টু স্কুল। অবশ্যই প্রশ্নের জন্য সময় পাবেন, মন খারাপ করবেন না। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আমি স্কুলে যাইনি। আমি স্কুলে গিয়েছিলাম না, এটা কিন্তু ব্যাকরণগতভাবে ভুল। এখানে আমরা কি বললাম? এখানে আমরা বাংলাটা সাজিয়েছি আমি স্কুলে যাইনি, আই ডিড নট গো টু স্কুল। আমি কি স্কুলে গিয়েছিলাম? ডিড আই গো টু স্কুল? আমি কি স্কুলে গিয়েছিলাম? ডিড আই গো টু স্কুল? আমরা এখানে এটা মনে রাখবেন, ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আমি কি স্কুলে যাইনি? ডিডন্ট আই গো টু স্কুল? দেখেন আমি কিন্তু আপনাদের একটা ধাপে একটা সিকুয়েন্স অনুসারে কিন্তু আমি আগাচ্ছি। তো পরবর্তীতে আমরা কিসে চলে আসবো? আমরা চলে আসলাম ফিউচার টেন্সের ভিতরে। দেখেন আমরা পাস্ট প্রেজেন্ট টেন্স শিখেছি, পাস্ট টেন্স শিখেছি, দেন ফিউচার টেন্স। ফিউচার টেন্সে কি আছে? আমি একটু আপনাদের জন্য মার্ক করে দিলাম। ফিউচার টেন্সটা আমরা শিখবো আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। কি হবে বলেন? আই উইল গো টু স্কুল। দেখেন আমার ভার্ব কিন্তু গো, আমার ভার্ব কিন্তু গো, আমি গো থেকে কখনো সরে যাব না। এই গো ভার্বকে ব্যবহার করে আমরা 30 প্লাস অর্থাৎ 30 প্লাস সেন্টেন্স মেক করতে পারবো। তো এইখানে একটা জিনিস আপনাদের আমি একটু ম্যাথমেটিক্যাল একটা টার্ম বুঝাই। আপনি ভার্ব জানেন মনে করেন 200টা। কতগুলো ভার্ব জানেন? 200 ভার্ব আপনি জানেন প্রত্যেকে, এখানে যারা ক্লাস করতেছেন। তো এক একটা ভার্ব ব্যবহার করে যদি 30টা বাক্য আপনি করতে পারেন, তো 200 ভার্ব গুণ 30 কত হয়? 6000 বাক্য আপনি মাত্র 2 মিনিটে করতে পারবেন। এম আই ক্লিয়ার? অর্থাৎ এইখানে গো ভার্ব দিয়ে আমি 30টা বাক্য করে দেখাচ্ছি। তো আপনি ভার্ব জানেন 200, 200 ভার্ব দিয়ে আপনি 6000 বাক্য তৈরি করতে পারবেন ভেরি ইজিলি। তো দেখেন এখানে 6000 বাক্য আমাদের কিন্তু দৈনন্দিন জীবনে ডে টু ডে লাইফে আমরা 6000 বাক্য প্রতিদিন আমরা, গবেষণায় দেখা গেছে মাত্র কত 1500-এর মতো শব্দ আমরা প্রতিদিন ব্যবহার করি। আর এর ভিতরে বেশিরভাগ শব্দ আমরা ঘুরে ফিরে একই শব্দ ব্যবহার করি। সকালবেলায় খিদে লাগলে বলি ক্ষুধা লাগছে ভাত দাও মা, দুপুর বেলায় তাই বলি, রাতের বেলায় আমরা তাই বলি। তো আমি ভাত খাবো, আমার ক্ষুধা লাগছে, এই বাক্যটা আমরা সকালেও বলি, দুপুরেও বলি, রাতেও বলি। তো একই বাক্য আমরা বারবার ব্যবহার করি। তো এখানে ওই যে আমি 6000 বাক্যের উদাহরণ দেখালাম, সব সেন্টেন্স গুলো আমাদের কিন্তু লাগে না। তো কাম টু দা পয়েন্ট, এখানে আমরা কি করব? এখানে আমরা এই যে ভার্ব গুলা, এই যে স্যার যে সুন্দর একটি টেকনিক এখানে আপনাদেরকে দিয়েছে, এই টেকনিক অবলম্বন করে আপনারা কিন্তু অনায়াসে, দেখেন সোহাগ স্যার আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু স্যার যে সহজ টেকনিক ইংলিশ শেখায় এরকম কিন্তু আপনি খুব কমই পাবেন। তো এখানে আমরা কি দিয়ে শিখতেছি এখন? ফিউচার দিয়ে শিখবো। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আমি স্কুলে যাব না কি হবে? আই ওন্ট গো টু স্কুল। উইল নট কে আমরা কি বলছি? শর্ট ফর্মে ওন্ট। আই ওন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাব না, নেগেটিভ। আর ইন্টারোগেটিভে কি হবে? উইল আই গো টু স্কুল। উইল আই গো টু স্কুল, আমার সঙ্গে সঙ্গে সবাই বলবেন মনে মনে, উইল আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব? আর তারপর কি আছে? আমি কি স্কুলে যাব না, ওন্ট আই গো টু স্কুল। দ্যাটস ওকে।
ওন্ট আই গো টু স্কুল? আমি কি স্কুলে যাব না? এরপর আমরা চলে আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখেন আমি কিন্তু আপনাদের এখানে প্রথমে বলে রাখছি, আবারও বারবার এই কথাটা আমাকে বলতেই হবে, সেটি হচ্ছে আমি এখানে গো ভার্বের শুধু ফরমেশন চেঞ্জ করে করে সেই গো থেকে কিন্তু আমি সরে যাব না, পেলে আনবো না, ইট আনবো না, আদার্স কোনো ভার্ব আমি আনবো। আমি কি নিয়ে আসবো? এই গো ভার্বকে আমি বিভিন্ন ভাবে চেঞ্জ করে করে আমি কিন্তু এই বাক্যগুলো 30+ সেন্টেন্স তৈরি করব। দেখেন আমরা অনেক দূর চলে এসেছি, এখন অনেক দূর যেতে হবে, আমরা মাঝ পথে আছি। সবাই একটু ভালো করে নিবেন এই জায়গাটা। হিয়ার ইউ ক্যান সি আই এম গোয়িং টু স্কুল। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আমি স্কুলে যাচ্ছি না, কি হবে? আই এম নট গোয়িং টু স্কুল। আই এম নট গোয়িং টু স্কুল। আপনার সাথে কারো দেখা হলো, আপনি মনে করেন কোথাও যাচ্ছেন, সে যদি বলে কি স্কুলে যাচ্ছ, আপনি বলবেন নট, আই এম নট গোয়িং টু স্কুল। আই এম নট গোয়িং টু স্কুল। এই বাক্যগুলো আপনারা ডে টু ডে লাইফে ইউজ করবেন। একটা জিনিস কি জানেন, আমি আপনাদেরকে প্রায় একটা এক্সাম্পল দিয়ে থাকি। লোহার একটা অস্ত্র, এইটা যদি আপনি ঘরের ভিতরে বা আপনি পানির ভিতরে বা যে কোনো জায়গায় অনেকদিন ফেলে রাখবেন, খোলা বাতাসে খোলা আকাশে, দেখবেন ওইটা মরিচা এসে যাবে, যেটাকে জং বলি আমরা। তো এই মরিচাটা যখন এসে যাবে, ওইটা দিয়ে কিন্তু আর কাজ হবে না। ওইটা যদি আপনি রেগুলার ইউজ করেন, ওইটা দেখবেন কখনো মরিচা আসবে না, বরং ওইটা দিনের দিন, দিনের পর দিন ওইটা কিন্তু ধার বেড়ে যাবে। আমাদের ল্যাঙ্গুয়েজটা আপনি যে কোনো কাজে, এটা কিন্তু একেবারে প্র্যাকটিক্যাল একটা বিষয়। এখানে আমি আজকে যা শিখাই দিচ্ছি, আপনি রাতে এটা আবার ব্যবহার করবেন, সকাল আবার এটা ব্যবহার করবেন, আপনার অফিসে করবেন, আপনার বাসায় করবেন। এই যে যে বাক্যগুলো আমি শিখাচ্ছি, এইগুলো মনে মনে আপনি হাঁটতে চলতে উঠতে বসতে খাইতে এইগুলো একটু ব্যবহার করবেন। দেখবেন আপনার কাছে অনেক ইজি হয়ে গেছে ল্যাঙ্গুয়েজটা, উইদিন 1 মান্থ আর 2 মান্থস। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আমি স্কুলে যাচ্ছি না, ওই অক্সিলারি ভার্বের পর আমাকে নটটা বসাইতে হবে। আই অ্যাম নট গোয়িং টু স্কুল। আই অ্যাম নট গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাচ্ছি? এখানে আমরা শিখেছিলাম কিভাবে, এই যে আমরা ইন্টারোগেটিভ করব। ইন্টারোগেটিভ করতে গেলে এখানে আই অ্যাম গোয়িং টু স্কুল অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যাম। ইন্টারোগেটিভে আমাদের সূত্র, আমাদের নিয়ম কি? ওই যে অক্সিলারি ভার্বটা প্রথমে আনবো, আর কিচ্ছু কোনো পরিবর্তন হবে? অ্যাম আই গোয়িং টু স্কুল? অ্যাম আই গোয়িং টু স্কুল? আমি কি স্কুলে যাচ্ছি? আমি কি স্কুলে যাচ্ছি না? আচ্ছা দেখেন, এই যে বিষয়টা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে একটু কথা বললাম, তো এরপরে আমরা চলে আসবো পাস্ট কন্টিনিউয়াস। কোথায় আসবো? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাচ্ছিলাম না, আই ওয়াজ নট। আমি আপনাদের অনেকেই কোয়েশ্চেন করেছেন সেদিন, একটা খুব ভালো বিষয় আপনারা তুলে ধরছিলেন যে স্যার এইভাবে পড়ালের থেকে পড়ায় চলে যান, কিন্তু আমাদের তো হোম টাস্ক যে না। আমি আজকে আপনাদের এখনই বলে দিচ্ছি, যারা আমার ক্লাসে এই মুহূর্তে আছেন, আপনাদের হোম টাস্ক থাকবে, এখানে স্যার যেটা অ্যারেঞ্জ করেছে সেটা হচ্ছে গো ভার্ব ব্যবহার করে 30+ সেন্টেন্স তৈরি করেছে। তো আপনারা যারা আছেন, যারা ক্লাসটা করছেন, আপনাদের আগামী ক্লাসের জন্য বাড়ির কাজ থাকবে হচ্ছে এই গো ভার্ব বাবে আমি একটি ভার্ব দিব। সেই ভার্বটি হচ্ছে রাইট। রাইট, WRITE। এই রাইট ভার্বটা ব্যবহার করে আপনারা 30টা বাক্য তৈরি করবেন। যেমন এখানে আমি কি লিখছি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এখানে লেখা আছে আমি স্কুলে যাচ্ছিলাম। এখানে আপনারা যদি লিখি রাইট দিয়ে আপনারা করেন, তাহলে এইভাবে করতে পারেন, আমি চিঠি লিখছিলাম বা লিখিতেছিলাম সাধু ভাষায় যদি বলা হয়। আমি স্কুলে যাচ্ছিলাম না, এটা নেগেটিভ ভাবে আমি চিঠি লিখছিলাম না। আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে, এই 30টা বাক্য তৈরি করবেন ইউজিং দ্য ভার্ব অফ রাইট। রাইট ভার্বটা ব্যবহার করে, ইউজিং রাইট ভার্ব, রাইটটা ব্যবহার করে আপনারা এই বাক্যগুলা তৈরি করবেন 30টা বাক্য। এটাই আপনাদের হোম টাস্ক। অনেকেই বলেছিলেন স্যার আমাদেরকে লিখতে, আরো আপনারা করতে পারবেন। এই রাইট ভার্ব দিয়ে আপনারা বাক্য করবেন, বাংলা এবং ইংলিশ দুটাই অবশ্যই, যেখানে এইভাবে এখানে সাজানো আছে। যেমন শুধু ইংলিশ করলে হবে না, অনেকেই দেখছি হোয়াটসঅ্যাপে কাজ পাঠাচ্ছেন আমাকে, সাবমিট করছেন যে শুধু ইংলিশ অথবা শুধু বাংলা, আবার অনেকে বাংলা ইংলিশ দুইটাই লিখছেন। দুইটাই করতে হবে, কারণ আমরা বাঙালি মানুষ। দেখেন রাতের বেলা আমরা যখন স্বপ্ন দেখি, আমরা নিশ্চয়ই স্বপ্নগুলো বাংলায় দেখি। কেন দেখি? কারণ বাংলা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ। আমরা কিন্তু প্রথমে বাংলায় চিন্তা করব। আপনাকে একটা অনুষ্ঠানে বলা হলো আপনি ইংলিশে কিছু বক্তব্য দেন, তো ওই বক্তব্যটা অ্যাড্রেসটা আপনার মাথায় প্রথমে বাংলায় আসবে, দেন ওটা ইংলিশে ট্রান্সলেট করতে হবে। এটা কিন্তু নিয়ম, আমরা যেহেতু বাঙালি মানুষ। তো এখানে প্রথমে বাংলাটা লিখবেন, সেই বাংলার নিচে ইংলিশ লিখবেন, একটা বাংলা একটা ইংলিশ, এইভাবে রাইট ভার্ব ব্যবহার করে আপনারা 30টা বাক্য তৈরি করবেন। তো নেক্সট, আই ওয়াজ গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাচ্ছিলাম, আমি স্কুলে যাচ্ছিলাম না। আই ওয়াজ গোয়িং টু স্কুল, এটা অ্যাফার্মেটিভ, আর নেগেটিভ কি হবে? আই ওয়াজ নট গোয়িং টু স্কুল। আই ওয়াজ নট গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাচ্ছিলাম? অজ আই গোয়িং টু স্কুল? আমি কি স্কুলে যাচ্ছিলাম না? অজেন্ট আই গোয়িং টু স্কুল? অজেন্ট আই গোয়িং টু স্কুল। দেখেন এখানে পাস্ট কন্টিনিউয়াস আমরা কমপ্লিট করে ফেললাম। দেন ফিউচার, আমি স্কুলে যেতে থাকবো।
এটা কোন টেন্স কেউ বলতে পারবেন? আমি স্কুলে যেতে থাকবো, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আই উইল বি গোয়িং টু স্কুল, আমার সেই গো ভার্বটা কিন্তু আমি ঠিক রেখেছি। আই উইল বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো না। আই ওয়ন্ট বি গোয়িং টু স্কুল, আই ওয়ন্ট বি গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যেতে থাকবো? উইল আই বি গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যেতে থাকবো না? ওন্ট আই বি গোয়িং টু স্কুল। দেখেন, এরপরে কিন্তু আমরা চলে আসছি আমি স্কুলে গিয়েছি, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে আসছি। আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে যাইনি। আই হ্যাভ নট গন টু স্কুল। আমি কি স্কুলে গিয়েছি? হ্যাভ আই গন টু স্কুল। আমি কি স্কুলে যাইনি? হ্যাভেন্ট আই গন টু স্কুল। এখানে সাবজেক্ট একটু চেঞ্জ করে দিয়েছে, সে স্কুলে গিয়েছে। হি হ্যাজ গন টু স্কুল, হি হ্যাজ গন টু স্কুল। সে স্কুলে যায়নি, হি হ্যাজ নট গন টু স্কুল। সে কি স্কুলে গিয়েছে? হ্যাজ হি গন টু স্কুল। সে কি স্কুলে যায়নি? হ্যাজেন্ট হি গন টু স্কুল। তারপর কি আছে? সে স্কুলে গিয়েছিল, হি হ্যাড গন টু স্কুল। এইখানে দেখেন, আমি এইখানটা একটু কথা বলবো। সে স্কুলে গিয়েছিল, এই বাক্যটাকে আমরা এইভাবে করতে পারি না? সে স্কুলে গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল। কিভাবে বলেন তো? হি ওয়েন্ট টু স্কুল। দেখেন, এখানে আমি যদি বলি হি ওয়েন্ট টু স্কুল, এইটার বাংলা বাক্য হবে সে স্কুলে গিয়েছিল। আবার আমি এখানে স্যার লিখছে যে সে স্কুলে গিয়েছিল, হি হ্যাড গন টু স্কুল। বাংলা বাক্যটা একই থাকবে, কিন্তু ওই বাক্যটাকে দুই ভাবে রূপান্তর করা যাবে। অন ইজ পাস্ট ইনডেফিনিট টেন্স এন্ড অন ইজ পাস্ট পারফেক্ট টেন্স। যেমন আই ওয়েন্ট টু স্কুল, এটা হয়ে গেল পাস্ট ইনডেফিনিট টেন্স, এর বাংলাটা হবে একই। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আবার যদি বলি আমি স্কুলে গিয়েছিলাম, আই হ্যাড গন টু স্কুল। অর্থাৎ এইখানে আপনারা টেন্স শুধু ভিন্ন ভিন্ন হবে, কিন্তু বাংলা এটা কিন্তু ভালোভাবে মনে রাখবেন। এই জায়গাটা আমি বিভিন্ন জায়গায়, আজকেও আমাদের একটা সেমিনার ছিল ইংলিশের উপরে, তো এই জায়গাটা কোয়েশ্চেন করলে স্টুডেন্টরা একেবারে তালগোল পাকিয়ে ফেলে। এই জায়গাটা, সেই স্কুলে গিয়েছিল, আবার বললাম সেই স্কুলে গিয়েছিল, একটাকে নিয়ে যেতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্সে, একটাকে পাস্ট পারফেক্ট। কিভাবে নিব? এখানে শুধু ইংলিশের স্ট্রাকচারটা একটু চেঞ্জ করে দিলেই হবে। হি হ্যাড গন টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। সে স্কুলে যায়নি, কি হবে? হি হ্যাড নট গন টু স্কুল। এখানে আপনাদের একটা মস্ত বড় তথ্য আমি দেই, যেটা স্যারও আপনাদেরকে ফ্রি ক্লাসে বারবার করে বলে, সেটা আমি এখানে একটু রিপিট করব। সেই বিষয়টা কি? সেটা হচ্ছে হি হ্যাড গন টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। তো এই বাক্যটা আমি যখন লিখলাম, লিখে ফেলেছি যে হি হ্যাড নট গন টু স্কুল, এখানে আমার যে তথ্য যেটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে অক্সিলারি ভার্ব, এখানে দুটো ভার্ব আছে। গন একটি ভার্ব অর্থাৎ গো, আর হ্যাড একটি ভার্ব। এখানে হ্যাড কিন্তু মেইন ভার্ব না, যেমন হ্যাবের পাস্ট টেন্স হ্যাড, ওইটা না। এখানে অক্সিলারি ভার্ব যে হি হ্যাড নট গন টু স্কুল, এই জায়গাটা আমি কি মনে রাখতে বলতেছি আপনাদের? যে কোনো জায়গায়, যেমন আই এম গোয়িং টু স্কুল, এটা যখন নেগেটিভ করব, আই এম নট গোয়িং টু স্কুল। অর্থাৎ মনে রাখবেন, কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, নেগেটিভ করতে গেলে ওই অক্সিলারি ভার্বের পরে নট বসিয়ে দিলেই বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। এম আই ক্লিয়ার? এখানে তার পরবর্তীতে কি আছে? সেই স্কুলে গিয়েছিল, সরি, সে কি স্কুলে গিয়েছিল? হ্যাড হি গন টু স্কুল। সে কি স্কুলে যায়নি? হ্যাডেন্ট হি গন টু স্কুল। তো আমরা আরেকটু এখানে দ্রুত আগাবো, সে স্কুলে গিয়ে থাকবে, হি উইল হ্যাভ গন টু স্কুল, ফিউচার পারফেক্ট টেন্স। সে স্কুলে গিয়ে থাকবে না, হি ওয়ন্ট হ্যাভ গন টু স্কুল। সে কি স্কুলে গিয়ে থাকবে? উইল হি হ্যাভ গন টু স্কুল, উইল হি হ্যাভ গন টু স্কুল। সে কি স্কুলে গিয়ে থাকবে না, ওয়ন্ট হি হ্যাভ গন টু স্কুল। আচ্ছা, এই বিষয়গুলো আমরা যখন দেখতেছি, নিশ্চয়ই আপনাদের ভালো লাগার কথা যে একটি মাত্র গো ভার্বকে আমরা 30টার বেশি বাক্য তৈরি করতে পারতেছি। কিসের মাধ্যমে? টেন্স, একেবারে প্রথমে দেখেন আমার লেখা আছে টেন্স এবং মডাল আর সেমি মডাল, মডাল ভার্ব ব্যবহার করে। তো পরবর্তীতে কি আছে আমাদের বলতে না বলতেই সেই জায়গাটা আমরা চলে এসেছি, মডাল ভার্ব ব্যবহার করে। এতক্ষণ কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি টেন্সের ভিতরে ছিলাম, আমি একটা রুল, একটা নিয়ম, একটা সীমাবদ্ধ জায়গা ছিলাম, সেটা হচ্ছে টেন্স। এবার টেন্স থেকে বেরিয়ে আমি চলে আসলাম মডাল ভার্বের ভিতরে। কিসের ভিতরে বলেন? মডাল ভার্ব। এই জায়গাটা দেখেন আমি হাইলাইট করেছি গ্রিন কালার দিয়ে, আমি যেতে পারি। এখানে পরপর দুটো ভার্ব রয়েছে। এই ক্লাসটা প্লিজ আপনারা কেউ বিন্দু মাত্র অন্যমনস্ক হবেন না, এটা আপনাদের জন্য একটা খুবই খুবই ইফেক্টিভ একটা ক্লাস হতে যাচ্ছে। আমি অর্ধেক প্রায় শেষ করেছি, বাকি অর্ধেকও চলছে। এইভাবে আপনারা এই ক্লাসটা একটু শেষ করেন, দেখবেন আপনারা ইংলিশে অনেক বাক্য, অনেকেই এই যে, আমি নাম বলতে চাই না, বলছেন যে স্যার আমি ইংলিশে 2টা বাক্য লিখলেই আমার মনে মাথায় আর কিচ্ছু আসে না, আমি কিভাবে করব? তাদেরকে আমি বলবো যে এই যে কিভাবে বাক্য বড় করতে হয়, একটা ভার্ব দিয়ে কিভাবে অন্যান্য বাক্য তৈরি করতে হয়, এই বিষয়টা একটু শিখে যান, দেখবেন আপনার ওই জায়গাটা কভার হয়ে যাবে। কি বলছে? আমি যেতে পারি, আই ক্যান গো, আই ক্যান গো। আমি যেতে পারি, আমি যেতে পারি না, আই ক্যান্ট গো, আই ক্যান নট গো, আই ক্যান্ট গো। আমি কি যেতে পারি? ক্যান আই গো? তো দেখেন এখানে 2টা ভার্ব, যদি বলে আই গো,
আমি যেতে পারি। একটু ভালোভাবে নিবেন। হ্যার ইউ ক্যান সি আই গো, এটা যদি আমি বলি এটাও কিন্তু বাক্য হবে, আমি যাই। তুমি যাও, ইউ গো। কিন্তু আমি যদি বাংলাটা এমন ভাবে সাজিয়ে নেই, আমি যেতে পারি, তখন কিন্তু আই গো দিলে হবে না। আমরা টেন্স ব্যবহার করে সব বাক্য তৈরি করতে পারি না। তখন আমাদের মডাল, সেমি মডাল, আমাদের গ্রামারের যে আইটেম গুলো স্যার আপনাদের করায়, এগুলা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন আমি যাই, আই গো, কিন্তু যদি বলে আমি যেতে পারি, তখন আই ক্যান গো। এখানে দুইটা ভার্ব হচ্ছে, ক্যান অ্যান্ড গো। তো এই ক্যানটা হচ্ছে আমার মডাল ভার্ব। আমি যেতে পারি, আই ক্যান গো। আমি যেতে পারি না, আই ক্যান নট গো। আমি কি যেতে পারি, ক্যান আই গো। আমি কি যেতে পারি না, ক্যান নট আই গো। ক্যান নট আই গো। পরবর্তীতে কি আছে দেখেন, যখন পাস্ট টেন্স হয়ে যাবে, তখন ক্যানের পাস্ট টেন্স চলে আসবে কুড। ক্যানের পাস্ট টেন্স কি আসবে বলেন তো, কুড। এই জায়গাটা একটু সবাই ভালোভাবে নিবেন। আমি যেতে পারতাম, আই কুড গো। আমি যেতে পারতাম না, আই কুডেন্ট গো। আই কুডেন্ট গো অর্থাৎ আই কুড নট গো। আমি কি যেতে পারি, কুড আই গো। আমি কি যেতে পারি, কুড আই গো। আমি কি যেতে পারতাম না, সরি এখানে ভুল বলেছি। আই কুড গো, আমি যেতে পারতাম। আমি যেতে পারতাম না, আই কুড নট গো। আমি কি যেতে পারতাম, কুড আই গো। আমি কি যেতে পারতাম না, কুডেন্ট আই গো। এইখানে আপনারা যারা বাড়ির কাজ আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, অনেকেরই দেখলাম আমি কি যেতে পারি বা আমি কি যেতে পারতাম না, শেষে আপনারা সুন্দর করে একটা ফুল স্টপ আর বাংলায় দাড়ি ব্যবহার করেছেন। অনেকেই এইটা করেছেন। আমি হয়তো সবার খাতাটা দেখি, যেগুলো কাজ পাঠান, কিন্তু এখানে কি কি ভুল আছে এটা আমি আপনাদেরকে ধরাই দিব। আমি ফোনে বা আমি ওইখানে একটু মার্ক করে করে দিব, সময় যখন পাই আমি এটা। কিন্তু অনেকের কিছু কিছু ভুল ত্রুটি আমি দেখবেন লিখেও দিয়েছি আপনাদের অনেক। এই ভুলগুলা, এই যে সামান্য একটা ভুল, আমি কি যেতে পারতাম না, শেষে এখানে যদি আমি নোট অফ ইন্টারোগেশন না দিয়ে দাড়ি বা ফুল স্টপ দেই, এটা কি ভুল হয় না? প্রশ্ন আপনাদের কাছে থাকলো, আশা করি অবশ্যই ভুল হয়। তো এখানে আমরা মে ব্যবহার করি। আই মে গো স্কুল টুডে। আমি আজ স্কুলে যেতে পারি। আমি আজ স্কুলে নাও যেতে পারি, আই মে নট গো টু স্কুল টুডে। আমি কি আজ স্কুলে যেতে পারি, মে আই গো টু স্কুল টুডে। আমি কি আজ স্কুলে যেতে পারি না, মে আই নট গো টু স্কুল টুডে। মে আই নট গো টু স্কুল টুডে। মাইট উইল বি ইউজড অ্যাজ সেম প্লেস, বাট মে ইজ ইউজড ফর 50% পসিবিলিটি অ্যান্ড মাইট 30%। যে জায়গাটায় 30 সম্ভাবনা 30%, সেখানে মাইট আর 50% পসিবিলিটির জায়গায় মে ব্যবহার করা হবে। আরো একটা কথা আপনাদেরকে বলেছিলাম, এবং এইটা নিয়ে আমি কবে জানি একটা ক্লাস করিয়েছিলাম, সম্ভবত 10 থেকে 12 দিন আগে হবে, যে কত পার্সেন্ট সম্ভাবনা হলে কোনটি হয়। সেইখানে দেখবেন লেখা আছে মডাল ভার্বের সম্ভবত। এবং মাস্ট ব্যবহার করা হবে যেখানে শতভাগ সম্ভাবনা হবে। আই মাস্ট গো টু ঢাকা, আই মাস্ট গো টু ইন্ডিয়া, আই মাস্ট গো টু আমেরিকা। অর্থাৎ অবশ্যই যখন আমি আই মাস্ট ডু দা ওয়ার্ক, আমি কাজটি অবশ্যই করব, মানে যে জায়গাটায় শতভাগ সম্ভাবনা আছে সেখানে উই উইল ইউজ দা মডাল ভার্ব মাস্ট। নিচে দেখেন রয়েছে, আমি অবশ্যই স্কুলে যাব, আই মাস্ট গো টু স্কুল। কি হবে, আই মাস্ট গো টু স্কুল। আমি অবশ্যই স্কুলে যাব না, আই মাসেন্ট গো টু স্কুল। মাস্ট নট কে আমরা কি বলবো, মাসেন্ট। মাস্ট নট কে আমরা কি বলবো, মাসেন্ট। আই মাস্ট নট বাই মাসেন্ট গো টু স্কুল। আর যে জায়গাটা আপনারা বলবেন সেটা এখানে দিতে পারবেন। আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন করার সময় দিব। দেখেন আমি একটু শেষ করতে দেন এই জায়গাটা। আমি অবশ্যই স্কুলে যাব, আই মাস্ট গো টু স্কুল। আমি অবশ্যই স্কুলে যাব না, আই মাসেন্ট গো টু স্কুল। মাস্ট আই গো টু স্কুল, মাসেন্ট আই। আমি কিন্তু গো ভার্ব থেকে বিন্দু মাত্র সরে যাইনি। আমি গো ভার্ব ব্যবহার করেছি, সঙ্গে মডাল ভার্ব নিয়েছি। কি কি মডাল দিয়ে করেছি দেখেন, প্রথমে ছিল হচ্ছে মডাল ক্যান, তারপরে ছিল মডাল কুড, তারপরে ছিল মডাল মে, এখন আমি বলতেছি মাস্ট। এরপর আসতেছি শ্যাল। আমি স্কুলে যাব, আই শ্যাল গো টু স্কুল। আমি স্কুলে যাব না, আই শ্যান্ট গো টু স্কুল। আই শ্যান্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাব, শ্যাল আই গো টু স্কুল। শ্যাল আই গো টু স্কুল। আমার সঙ্গে এগুলো বলবেন, আপনাদের কাজ হবে। আমি কি স্কুলে যাব না, শ্যান্ট আই গো টু স্কুল। অর্থাৎ এখানে আমরা শ্যালের ব্যবহার দেখলাম। শুড দিয়ে যদি করি, আই শুড গো টু স্কুল, আমার স্কুলে যাওয়া উচিত। আমার স্কুলে যাওয়া উচিত না, আমার কি স্কুলে যাওয়া উচিত। আমার কি স্কুলে যাওয়া উচিত না। আপনাদের অনেকগুলো আমি ক্লাস নিয়েছি শুধু এই সিস্টেমের উপরে। কোন সিস্টেমটা, একটা বাক্যকে কিভাবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ ইন্টারোগেটিভ করা যায়। এম আই ক্লিয়ার? অর্থাৎ একটা বাক্যকে যদি আপনি 4 রকম ভাবে বলতে পারেন, 4টা আইটেমে সাজাতে পারেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে।
স্যার এইটা গবেষণা করে করে সোহাগ স্যার, আপনাদের এই যে বইটা সাজিয়েছেন, আপনারা কিন্তু বইটা নিয়ে একটু ভাববেন, যারা বইটা নিয়েছেন, যারা বইটা পড়েন, অনেকেই দেখছি বই পড়েন, ওই বইয়ের ভিতর থেকে আমাকে কোশ্চেন করে যে স্যার এই বইয়ের এই পৃষ্ঠায় কেন এইটা হলো, কেন এটা হলো। আমার কাছে এটা খুব ভালো লাগে, কারণ ওই বইটা যারা পড়ে, বইটা যারা গবেষণা করে, তারাই কেবলমাত্র কোশ্চেন করতে পারে। তো এখানে আমি আপনাদের মূল কথাটা কি বলতে চাচ্ছি জানেন, ইংরেজি শিখতে গেলে যতটুক প্রয়োজন ঠিক ততটুক আয়োজন। একটা কথা আছে না, যতটুক প্রয়োজন ততটুক আয়োজন। স্যার এখানে এই যে অনেকগুলা চ্যাপ্টারে শুধু এই বিষয়গুলোই দিয়েছে যে কিভাবে একটা বাক্যকে পদের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ আর নেগেটিভ ইন্টারোগেটিভ করা যায়। আমরা কিন্তু এই জায়গাটা অনেকেই পারি না, এই বেসিক জায়গাটা। তো এইটা আমাদেরকে খুব প্রথমে ক্লিয়ার করতে হবে। তো দেখেন এখানে গো ভার্বের আমি প্রায় শেষের দিকে চলে এসেছি এই লেসনের। আমার স্কুলে যাওয়া উচিত, আই শুড গো টু স্কুল। আমার স্কুলে যাওয়া উচিত না, আই শুড নট গো টু স্কুল। অর্থাৎ ওই শুড এর পরে আমি তো বলেছি মডাল অক্সিলারির পরে বা মূল যে মানে অক্সিলারি ভার্বটা থাকবে এরপরে নট বসাই দিলে ওটা নেগেটিভ হয়ে যায়। আর যদি ইন্টারোগেটিভ করবেন কিভাবে, কেউ বলেন তো, ইন্টারোগেটিভ কিভাবে করব? আমি একটু আনমিউট করি এখানে। ইন্টারোগেটিভ আমি কিভাবে করব একটা বাক্য যখন দীপঙ্কর সাহা, আপনি একটু বলেন একটা বাক্য। শুড আই গো টু স্কুল বলছেন, হ্যাঁ ঠিক আছে। আমি আমি অন্যভাবে চাচ্ছিলাম, আমি আপনাদেরকে একটা বাক্য বলতে চাচ্ছিলাম কিন্তু সেটা হয়নি। আমি চাচ্ছি, মনে করেন আমি একটু বললাম যে হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। তো এখানে খুব সিম্পল একটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম যে সে স্কুলে যায়, হি গোস টু স্কুল, এটা নেগেটিভ হবে হি ডাজ নট গো টু স্কুল। অর্থাৎ প্রেজেন্ট টেন্সে বা বিশেষ করে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এইটা নেগেটিভ বা অ্যাফার্মেটিভ, মানে সরি ইন্টারোগেটিভ করতে গেলে তখন ডু অথবা ডাজ আসে। সাবজেক্ট অনুসারে কখনো ডু বসানো লাগে, কখনো ডাজ বসানো লাগে। তো এটা যখন আপনি ইন্টারোগেটিভ করবেন তখন ডু বা ডাজ প্রথমে বসাবেন। আর যখন নেগেটিভ করবেন তখন সাবজেক্টের পরে ডু নট বা ডাজ নট। খুব ইজি এবং সিম্পল বিষয়। এই বিষয়গুলো আপনারা একটু মনে রাখবেন, এটা খাতায় একটু লিখবেন। দেখবেন এই জায়গাগুলো যদি একটু সাপোর্ট দিতে পারেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনি দ্রুত কভার করতে পারবেন, দ্রুত ফ্লুয়েন্ট আপনি যেমনটি চাচ্ছেন, যেভাবে নিজেকে ইংলিশে সাজাতে চাচ্ছেন সেইভাবে পারবেন। কোন জায়গাটা একটু ফলো করতে হবে, আমি কেবল যে জায়গাগুলো বললাম। স্যার তো আমাকে বেসিক ক্লাসের দায়িত্ব দিয়েছে, তো আমি কিন্তু আপ্রাণ চেষ্টা করতেছি আপনাদেরকে এই বেসিকের জায়গাটায় যেন আপনাদের সমস্যা না থাকে। আমি কিন্তু অ্যাডভান্স লেভেলের কোনো ক্লাস আপনি আপনাদেরকে নেয়নি। তো এই বেসিক জায়গাটা আমার কাছ থেকে আপনারা যেন নিতে পারেন ভালোভাবে, আপনাদের এই ল্যাগ গুলো যেন আমি সমাধান করতে পারি, সেজন্য কিন্তু আমি আপনাদের এই ক্লাসগুলো একটু নিচ্ছি। তো এইখানে কি আছে একটু দেখবেন, এখানে আরো আছে আমার স্কুলে যাওয়া উচিত, আই শুড গো টু স্কুল। আমার স্কুলে যাওয়া উচিত নয়, আই শুড নট গো টু স্কুল। জাস্ট ওয়েট এ বিট। ওকে, তো এখানে শুড দিয়ে দেখলাম যে আই শুড গো টু স্কুল, আমার স্কুলে যাওয়া উচিত। আমার স্কুলে যাওয়া উচিত নয়, আই শুড নট গো টু স্কুল। আমার কি স্কুলে যাওয়া উচিত, শুড আই গো টু স্কুল। আমার কি স্কুলে যাওয়া উচিত নয়, শুডেন্ট আই গো টু স্কুল। আচ্ছা আমি স্কুলে যেতাম, দেখেন আই উড গো টু স্কুল, আই উড গো টু স্কুল। আমি স্কুলে যেতাম না, আই উডেন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যেতাম, উড আই গো টু স্কুল। আমি কি স্কুলে যেতাম না, উডেন্ট আই গো টু স্কুল। আচ্ছা এখানে উডের পরিবর্তে আমরা ইউজ টু বসানো যেতে পারে, আমরা ইউজ টু ব্যবহার করতে পারি। অর্থাৎ ইউজ টু কোথায় বসে জানেন, এই ইউজ টু এর উপর ক্লাস নিয়েছিলাম আমি, শুধু একদিনের একটি ক্লাস নিয়েছিলাম বি সাপোজ টু ইউজ টু এর উপরে, আমার মনে আছে। তো ইউজ টু বসে হচ্ছে অতীতকালের নিয়মিত অভ্যাস বোঝালে, কি বলছি, অতীতকালের নিয়মিত অভ্যাস বোঝালে ইউজ টু এর ব্যবহার করতে হয়। যেমন আমি প্রতিদিন একটি ডিম খাইতাম, এখন খাই না, আগে খাইতাম। আমি প্রতিদিন সকালবেলায় নদীর তীরে হাঁটতাম, সে প্রতিদিন আমাদের বাড়িতে আসতো। এই যে স্ট্রাকচার গুলো, এগুলো আপনারা ইউজ টু ব্যবহার করে করতে পারবেন। আমরা একটু নিড এর ব্যবহারটাই দেখি। নিড, আমার স্কুলে যাওয়ার দরকার, আই নিড গো টু স্কুল। আমার স্কুলে যাওয়ার দরকার না, আই নিড নট গো টু স্কুল। আই নিড নট গো টু স্কুল। আমার মোবাইল কেনার দরকার না, আই নিড নট বাই আ মোবাইল। আমি আপনাদের হোমওয়ার্ক দিয়েছি, এই গো ভার্বের পরিবর্তে আপনারা রাইট, WRITE, এই রাইট ভার্বটি ব্যবহার করে আপনারা যত, বিশেষ করে এই 30টা তো করবেন, এর বাইরেও যদি কেউ পারেন সেগুলো আপনারা করার চেষ্টা করবেন। এবং আপনাদের এখানে
রাইট ভার্ব থেকে ইসে যে সরে যাওয়া যাবে না, এই রাইট ভার্ব ব্যবহার করবেন, কিন্তু এখানে মডাল অক্সিলারি, তারপর আপনার টেন্সের যে পরিবর্তন অর্থাৎ ভার্বের রূপ পরিবর্তন করা যাবে, কিন্তু মূল ভার্বটা চেঞ্জ করা যাবে না। আর স্যার তো আপনাদের প্রথম দিকে একটি বিষয় পড়িয়ে নিয়েছে আমি জানি, 200টি ভার্বের একটা ইয়ে দিয়েছিল পিডিএফ। ওই 200টা ভার্ব আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই একেবারে টানা মুখস্থ করে ফেলতে হবে, এবং ওই ভার্বের একটি না 5টি করে ফর্ম করতে হবে। যেমন এই গো ভার্বের 5টি ফর্ম কি আপনাদের জানা আছে? অনেকেই হয়তো পারবেন। গো ভার্বের 5টি ফর্ম, যেমন গো, ওয়েন্ট, গন, গোয়িং, এবং থার্ড পারসন ফর্ম রয়েছে গোজ। গোজ এটা আমাদের কিন্তু লাগবে। এর উপরে স্যার একটি ক্লাস নিয়েছিল আমি জানি, আমিও নিয়েছিলাম আপনাদের ডু ভার্ব, হ্যাভ ভার্বের ভিতরে যে হ্যাভ এর থার্ড পারসন ফর্ম হ্যাজ। তো ওদিকে নাই বা যাই, এখানে আমি কি বললাম? আমার স্কুলে যাওয়া দরকার, আই নিড গো টু স্কুল। আই নিড নট গো টু স্কুল। আমার কি স্কুলে যাওয়া দরকার? নিড আই গো টু স্কুল? আমার কি স্কুলে যাওয়া দরকার না? আমার কি স্কুলে যাওয়া দরকার না? নিডেন্ট আই গো টু স্কুল? এরপর দেখেন, এম টু ইস টু আর টু এর ব্যবহার আপনাদের একদিন শিখিয়েছিলাম। সেই এম টু দিয়ে করতে হবে। আমাকে স্কুলে যেতে হয়, আমাকে কাজটি করতে হয়, আমাকে তার সঙ্গে কথা বলতে হয়, আমাকে প্রতিদিন 10 ঘন্টা বই পড়তে হয়। এই বাক্যগুলো আমরা এটা দিয়ে করতে পারি, এম টু এর ব্যবহার দিয়ে। তো এখানে এম টু দিয়ে এবং গো ভার্বটা ঠিক রেখে আমরা বাক্যটা তৈরি করব। আমাকে স্কুলে যেতে হয়, আই অ্যাম টু গো টু স্কুল। আই অ্যাম টু গো টু স্কুল। এখানে কে জানি কালকে প্রশ্ন করেছিলেন, স্যার এখানে দুইটা টু কেন হলো? গো এর বাম পাশেও টু, ডান পাশেও টু। তো এখানে টু স্কুল হচ্ছে স্কুলের দিকে, কাছের দিকে, প্রতি, এটা বোঝালে টু, এটা তোমার প্রেপোজিশন। আর এই অ্যাম টু ইস টু আর টু এটা হচ্ছে আমার স্ট্রাকচার, অর্থাৎ করতে হয়, যেতে হয়, খেতে হয়, এরূপ বুঝালে আমরা সেখানে অ্যাম টু ইস টু আর টু ব্যবহার করব। আমাকে স্কুলে যেতে হয়, আই অ্যাম টু গো টু স্কুল। আমাকে স্কুলে যেতে হয় না, আই অ্যাম নট টু গো টু স্কুল। আমাকে কি স্কুলে যেতে হয়? অ্যাম আই টু গো টু স্কুল? অ্যাম আই টু গো টু স্কুল? এখানে টু কিন্তু দুইটাই দিতে হবে। আমাকে কি স্কুলে যেতে হয় না? আমাকে কি স্কুলে যেতে হয় না? অ্যাম আই নট টু গো টু স্কুল? অ্যাম আই নট টু গো টু স্কুল? ওকে। তো এই বিষয়গুলা কিন্তু আমরা দেখেন ধাপে ধাপে চলে আসছি। হি ইজ টু গো টু অফিস এভরি ডে, তাকে প্রতিদিন অফিসে যেতে হয়। তাকে প্রতিদিন অফিসে যেতে হয় না, হি ইজ নট টু গো টু অফিস এভরি ডে। এখানে আবারও খেয়াল করবেন, এই ইজ এর পরে নট বসিয়েছি, দেখেন একটু হাইলাইট করে দেই। কি করলাম? ইজ এর পরে, অর্থাৎ আমি এখানে আপনাদেরকে বলে দিয়েছি অক্সিলারি ভার্বের পরে নট বসাবেন, বাক্যটি নেগেটিভ হয়ে যাবে। কিসের পরে বসাতে হবে? অক্সিলারি ভার্বের পরে। এই বিষয়গুলো কিন্তু মাথায়, খাতায় এবং পাতায় 3 জায়গায় আপনাদের লিখে রাখতে হবে। কি কি বলেছি? মাথায়, খাতায় এবং পাতায়। এই বিষয়গুলো খুব ভালোভাবে লিখে রাখবেন। আপনি পাশে যদি আমি বলি, আমার ক্লাস যখন করবেন, স্যারও বলে কথাটা, পাশে একটু খাতা কলম নিয়ে বসবেন, এই কথাগুলো একটু নোট করে রাখবেন। ছোট্ট একটি কথা মনে রাখবেন, যে অক্সিলারি ভার্ব থাকলে ওই বাক্যটি নেগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্বের পরে নট বসিয়ে দিতে হবে। ইজ হি, ইজ হি নট টু গো টু অফিস? ইজ হি নট টু গো টু অফিস? এইভাবে আমরা এই বাক্যগুলো কিন্তু একটু ক্লিয়ার করব। আচ্ছা, এখানে আমরা একটু বিষয়টা প্লিজ ডোন্ট মাইন্ড। এখানে তাকে প্রতিদিন অফিসে যেতে হয় না, হি ইজ নট টু গো টু অফিস এভরিডে। তাকে কি প্রতিদিন অফিসে যেতে হয়? ইজ হি টু গো টু অফিস এভরিডে? এখানে দুইটা টু কেন হলো আমি এটার ব্যাখ্যাও দিয়েছি। তার পরবর্তীতে কি আছে দেখেন, আমাকে প্রতিদিন অফিসে যেতে হতো। আমাকে প্রতিদিন অফিসে যেতে হতো, এই জায়গাটা আমি একটু দেখাবো, যে এটাও আপনারা অবশ্যই পারবেন। তারপর আমি, আই ওয়াজ টু গো টু অফিস এভরিডে। আমরা এখানে উপরে করেছি এম টু ইস টু আর টু, এখানে আমরা করব হচ্ছে অস টু এর ব্যবহার, অর্থাৎ পাস্ট টেন্স হয়ে গেলে ওই এম টু আর থাকবে না, এখানে অস টু চলে আসবে। আই ওয়াজ টু গো টু অফিস এভরিডে, আমাকে প্রতিদিন অফিসে যেতে হতো। আমাকে প্রতিদিন অফিসে যেতে হতো না, আই ওয়াজ নট টু গো টু অফিস এভরিডে। আমাকে কি প্রতিদিন অফিসে যেতে হতো? ওয়াজ আই টু গো টু অফিস এভরিডে? আমাকে কি প্রতিদিন অফিসে যেতে হতো না? ওয়াজন্ট আই টু গো টু অফিস এভরিডে? অর্থাৎ এখানে আমরা পাস্ট টেন্স করলাম। আজ আমার অফিসে যেতে হবে, আমার আজ অফিসে যেতে হবে। কি হবে বলেন তো? আমার আজ অফিসে যেতে হবে। আচ্ছা, তো দেখেন এই জায়গাটা, আই হ্যাভ টু গো টু অফিস টুডে। আজ আমাকে অফিসে যেতে হবে। হ্যাভ টু, হ্যাভ টু মানে দরকার বা আবশ্যক, অর্থাৎ আমার অফিসে একটি জরুরি কাজ আছে, তাই আমাকে অফিসে যেতে হবে। আই হ্যাভ টু গো টু অফিস এভরিডে।
তারপর কি আছে, আমাকে আজ অফিসে যেতে হবে না। আই ডোন্ট হ্যাভ টু গো টু অফিস এভরিডে। আই ডোন্ট হ্যাভ টু গো টু অফিস এভরিডে। তারপর কি আছে, আজ আমার অফিসে যেতে হবে না। আজকে আমার অফিসে যেতে হবে। ডু আই হ্যাভ টু গো টু অফিস এভরিডে? আজকে আমার অফিসে যেতে হবে না। ডোন্ট আই হ্যাভ টু গো টু অফিস এভরিডে? তারপরের সেশন কি আছে, তাকে আজ অফিসে যেতে হবে। হি হ্যাজ টু গো টু, যেখানে হ্যাজ হলো কেন, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাকে আজ অফিসে যেতে হয়, হি হ্যাজ টু গো টু অফিস এভরি ডে। তাকে আজ অফিসে, অর্থাৎ এই যে স্ট্রাকচার গুলো আমি দেখাচ্ছি, এখান থেকে আমাদের মেইন ফোকাস করতে হবে আমরা গো ভার্বটা ব্যবহার করে কিভাবে 30+ সেন্টেন্স মেক করতে পারি বা ইউজিং টেন্স এন্ড মডাল ভার্বস। তারপর দেখেন, আই হ্যাড টু গো টু অফিস ইয়েস্টারডে। আমাকে গতকাল অফিসে যেতে হয়েছিল। আমাকে গতকাল অফিসে যেতে হয়নি। আই ডিডেন্ট হ্যাভ টু গো টু অফিস ইয়েস্টারডে। গতকালকে আমাকে অফিসে যেতে হয়েছিল। ডিড আই হ্যাভ টু গো টু অফিস এভরিডে ইয়েস্টারডে? গতকালকে আমাকে অফিসে যেতে হয়নি। ডিডেন্ট আই হ্যাভ টু গো টু অফিস অফিস ইয়েস্টারডে? অর্থাৎ এখানে আমরা মডাল ভার্ব এবং আমাদের টেন্স ব্যবহার করে গো ভার্বের বিভিন্ন রূপান্তর করে করে আমরা 30টা বাক্য তৈরি করলাম। আমার প্রথম বাক্যটা কি ছিল, আমি যদি সেই জায়গায় চলে যাই, আমার প্রথম বাক্যটা ছিল, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আর শেষের বাক্য, আমি একেবারে শেষ পর্যায়ে যখন চলে গিয়েছি, এইখানে কি আছে, আমাকে গতকাল অফিসে যেতে হয়েছিল। দেখেন, তারপর কি করেছি, তাকে আজ অফিসে যেতে হবে, আমার আজ অফিসে যেতে হবে, আমাকে প্রতিদিন অফিসে যেতে হতো, তাকে প্রতিদিন অফিসে যেতে হয় না, আমাকে স্কুলে যেতে হয়, আমার স্কুলে যাওয়া দরকার। প্রত্যেকটা জায়গা থেকে আমি একটা একটা করে বলছি। আমি স্কুলে যেতাম, আমার স্কুলে যাওয়া উচিত, আমি স্কুলে যাব, আমি অবশ্যই স্কুলে যাব, আজ আমি স্কুলে যেতে পারি, আমি যেতে পারতাম, আমি যেতে পারি, সেই স্কুলে গিয়ে থাকবে, সেই স্কুলে গিয়েছিল, সেই স্কুলে গিয়েছে, আমি স্কুলে গিয়েছি, আমি স্কুলে যেতে থাকবো, আমি স্কুলে যাচ্ছিলাম, আমি স্কুলে যাচ্ছি, আমি স্কুলে যাব, আমি স্কুলে গিয়েছিলাম, সেই স্কুলে যায়, আমি স্কুলে যাই। দেখেন কতগুলা, 30টারও বেশি বাক্য হয়ে গিয়েছে আমি এখানে কমপ্লিট করেছি। তো এই 30টা বাক্য যদি আপনারা রাইট ভার্ব দিয়ে করতে পারেন, আপনাদের কি কাজ হবে নাকি হবে না, উপকার হবে কি মনে হয়? ভার্ব চেঞ্জ করতে হবে। তো আপনাদের এই যে কনফিডেন্সটা দেখলাম, এটা আসলে আমার পড়ানোর গতিটা আরো বাড়িয়ে দিল। আপনারা সবাই যে বললেন যে ইনশাল্লাহ পারবো, আসলে এই কনফিডেন্সটুকু আমাদের যেন কখনো লো না হয়ে যায়, আমরা যেন এই জায়গাটা থেকে সরে না আসি। এখানে আপনারা যদি না পারেন, এই জায়গাটা থেকে হেল্প নিবেন, সঙ্গে আমি তো আপনাদের সাথে আছি। তো এই যে 30টা বাক্য, এই 30টা বাক্য আমরা, এটা আপনি শুধু রাইট ভার্ব না, যাদের এনথিওজিজম, আমাদের আগ্রহটা অনেক বেশি, আপনি রাইট ভার্ব দিয়ে করবেন, আপনি পেলে ভার্ব দিয়ে করবেন, আপনি ইড ভার্ব দিয়ে করবেন, আপনি ডু ভার্ব দিয়ে করবেন, আপনার ইচ্ছা মতো আপনি বিভিন্ন ভার্বে। আমরা অনেক সময় দোকানে কাপড় কিনতে গিয়ে বলি যে সেম ডিজাইনে অন্য কালার দেখান, একই ডিজাইন থাকবে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে। একেবারে সেই কথাটি এই জায়গায় প্রযোজ্য হবে। আপনি ভার্ব চেঞ্জ করবেন কিন্তু আপনার নিয়ম, আমাদের 9-10-এ যখন অঙ্ক করতাম, এই এই সে বীজগণিতে, স্যার কি করতো, একই নিয়মে অঙ্ক করিয়ে ওইখানে সংখ্যা চেঞ্জ করে করে দিত, উত্তর আলাদা হতো। আমার নিয়ম এক, কিন্তু সংখ্যা চেঞ্জ করে দিচ্ছে। এখানেও ঠিক তাই, আমি গো ভার্বের পরিবর্তে রাইট ভার্ব দিয়েছি। আপনারা পারলে অন্য ভার্ব দিয়েও কাজগুলো করে রাখবেন। তো পরবর্তীতে আমরা আরো একটু দেখবো আজকের দ্বিতীয় যে আমাদের লেসনটা রয়েছে, সেখানে চ্যাপ্টার 30-তে রয়েছে 100+ স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার প্র্যাকটিস। দেখেন, আমি প্রথমেই আজকে বলেছিলাম, অন্য কোনো ক্লাসে কিন্তু এটা আমি বলি না, কি বলেছিলাম, যে আজকের এই ক্লাসটি স্যারের এই বই থেকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাস এবং মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, 100+ স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার প্র্যাকটিস। আমরা ধাপে ধাপে প্রত্যেকটা লেসন প্র্যাকটিস দেখব এবং এইটা আমাদের ডে টু ডে লাইফে কাজে লাগে। এখানে স্যার যে রুল গুলা দিয়েছে, প্রত্যেকটা রুল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার, সেই সাথে অথবা এটাও বা ওটাও। অ্যাজ ওয়েল অ্যাজ শব্দের অর্থ কি, সেই সাথে অথবা এটাও বা ওটাও। যেমন যদি আমি বাংলাটা একটু বলি, মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও।
সে একজন ভালো শিক্ষক, সেই সাথে ভালো লেখকও। রাজু ফুটবলের সাথে ক্রিকেটও খেলতে পারে। সে সুন্দরী মেয়েও চায়, যৌতুকও চায়। সে আমাকে আশ্রয় দিয়েছিল, সাথে খাদ্যও দিয়েছিল। গাছ আমাদের ফলও দেয়, ছায়াও দেয়। কি বলেছি? গাছ আমাদের ফলও দেয়, ছায়াও দেয়। আমরা যারা নূতন, আমি যদি কাউকে এই বাক্যটা জিজ্ঞাসা করি যে গাছ আমাদের ফলও দেয়, ছায়াও দেয়, এটা শুনলে তো, বাক্য শুনলে তো আমাদের মাথার উপর দিয়ে যাবে, মাথায় ঢোকা তো দূরে থাক, তাই না? কিন্তু এই বাক্যটা আমরা যদি স্ট্রাকচার জানি, অতি সহজে, অতি সহজে বাক্যটা আমরা করতে পারবো। তো কিভাবে এই বাক্যটাকে সহজ করা যায়, আমরা সেই নিয়মটা এখন একটু দেখে নিব। আরো একটি বিষয় একটু বলে রাখি। এই বিষয়টি হচ্ছে, আমি আপনাদের এই বেসিকে, যারা বলছিলেন যে স্যার ইংলিশ গ্রামারের বেসিক জায়গাটা দুর্বল, আপনাদের কিন্তু একেবারে সেই লেটার, অ্যালফাবেট, ওয়ার্ড, সেন্টেন্স, কম্পোনেন্ট, কম্পোনেন্ট অফ সেন্টেন্স থেকে শুরু করেছিলাম। এই জায়গাটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে আসছি। এই জায়গাগুলো কিন্তু আমি দেখিয়ে তারপরে এখানে নিয়ে আসছি। আমি তো পারতাম প্রথম দিন এইগুলো করাতে। কি আপনাদের মনে কখনো প্রশ্ন জাগে না? তো এই জায়গাটা আমি কেন আনিনি? কারণ আগে আমি টেন্স শিখিয়ে এসেছি, আমি মডাল ভার্ব শিখিয়ে এসেছি, তারপর আপনাদেরকে আমি এখানে নিয়ে আসছি। তো এই বাক্যগুলো করতে গেলে, অর্থাৎ সেই ব্যাকে আবার একটু আমাকে ফিরে যেতে হবে, সেই গোড়ার কথাতে, যে টেন্স ইজ কল্ড দা সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভার্ব ইজ কল্ড দা হার্টবিট অফ আ সেন্টেন্স। হার্টবিট অফ আ সেন্টেন্স। পৃথিবীতে অনেক বাক্য আছে, মানে বেশি অনেক জায়গায় আপনি দেখাতে পারবেন সাবজেক্ট ছাড়া বাক্য করা যায়, অবজেক্ট ছাড়া বাক্য করা যায়, কিন্তু ভার্ব ছাড়া কোনো বাক্য কেউ দেখাতে পারবেন না। একটি বাক্য যদি আপনারা দেখাতে পারেন গবেষণা করে যে স্যার এই বাক্যটার ভিতরে ভার্ব নেই, আমি তাকে পুরস্কৃত করব। তো কাম টু দা পয়েন্ট, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার, সেই সাথে, অথবা, এটাও ওটাও। স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট প্লাস ভার্ব। আমরা একটু দেখে আসি। মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও। মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতী ও। দেখেন প্রথমে সাবজেক্ট। সাবজেক্ট কি? দি গার্ল। সাবজেক্ট কি হবে? দি গার্ল। তারপরে ভার্ব বসেছে। কি ভার্ব? কি? ইজ। ভার্ব কি বসেছে বলেন তো? ইজ। দ্য গার্ল ইজ। তারপর কি বসবে? একটি অ্যাডজেক্টিভ অথবা নাউন। দেখেন আমি কালার করে করে দিচ্ছি, সব হাইলাইট করছি। এখানে কি হবে বলেন? অ্যাডজেক্টিভ অথবা নাউন। দা গার্ল ইজ। এরপর একটা অ্যাডজেক্টিভ এনেছি, বিউটিফুল। এটা নাউন না কিন্তু। তাহলে কি হলো? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন। এখানে আমি অ্যাডজেক্টিভ নিয়েছি। তারপর কি বসাবো? অ্যাজ ওয়েল অ্যাজ বসাবো। কি বসাবো বলেন তো? অ্যাজ ওয়েল অ্যাজ। দেখেন আমি তাই বসিয়েছি। প্রথমে সাবজেক্ট দা গার্ল, দা গার্ল। তারপর কি? ইজ নামক একটি ভার্ব। তারপর কি? বিউটিফুল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে আমার সেই নিয়ম অনুসারে অ্যাজ ওয়েল অ্যাজ। কি বসবে? অ্যাজ ওয়েল অ্যাজ। আবার শেষে গিয়ে অ্যাডজেক্টিভ অথবা নাউন বসবে। কি বসবে? অ্যাডজেক্টিভ অথবা নাউন। তো এই স্ট্রাকচার আমার মুখস্থ রাখা সম্ভব না। এরকম হাজার হাজার স্ট্রাকচার মনে থাকে না। এইখানে একটা থিওরি আছে, এখানে একটা ম্যাজিক আছে। কি জানেন? ম্যাজিকটা হচ্ছে, আপনি এই বাক্যটা মনে রাখবেন। কোন বাক্যটা? মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও। এই বাক্যটা আপনি মুখস্থ রাখবেন। দি গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। এই বাক্যটা যদি আপনার মনে থাকে, এই বাক্য থেকে আপনি রুল তৈরি করতে পারবেন। আমি স্ট্রাকচারটা ঢেকে দিলাম, এটা দেখেন উপরে উঠাই দিতে, এটা কেউ দেখতে পাচ্ছেন না। এবার আমি এই জায়গাটা দেখে স্ট্রাকচার বানাবো। কিভাবে তৈরি করব? প্রথমে দা গার্ল হচ্ছে আমার সাবজেক্ট, তারপর বসবে ভার্ব, তারপর বসবে অ্যাডজেক্টিভ অথবা নাউন, তারপর অ্যাজ ওয়েল অ্যাজ, আবার অ্যাডজেক্টিভ অথবা নাউন। দেখেন আমি যা যা বলেছি উপরে একটু, এখানে এটা বের করি আবার। এই যে কি আছে? সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অ্যাডজেক্টিভ অথবা নাউন, তারপর অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর আবার অ্যাডজেক্টিভ অথবা নাউন, আবার কি হবে? অ্যাডজেক্টিভ অথবা নাউন হবে। আমি যা কিছু পড়াচ্ছি নিশ্চয়ই আপনাদের বুঝতে সহজ হচ্ছে। এর থেকে ভেঙে আর আমি কিভাবে বুঝাবো বলেন? তো এই বিষয়টা আপনাদের একটু ভালোভাবে নিতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার, কিসের ব্যবহার? অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার। অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার। মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও। সে একজন ভালো শিক্ষক, সেই সাথে ভালো লেখকও। হি ইজ আ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ গুড রাইটার। রাজু ফুটবলের সাথে ক্রিকেটও খেলতে পারে। এই যে বাক্যগুলো আমি আপনাদেরকে ধরে ধরে দেখাচ্ছি, এই
সো এখানে আমরা দেখলাম কি অ্যাজ ওয়েল অ্যাজ এর একটি ব্যবহার দেখলাম। আমাদের এই যে চ্যাপ্টার, এই যে লেসনটা, এই চ্যাপ্টারের নাম হচ্ছে 100+ স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার প্র্যাকটিস। এই জায়গাটা দেখেন, এই যে 100টা রুল বলছি না, আমি যেমন আপনাদের ম্যাজিক্যাল ওয়েতে দেখালাম একটু আগে যে একটি মাত্র ভার্ব ব্যবহার করে কিভাবে 30টারও বেশি বাক্য করা যায়। আর এইখানে এই যে 100টা স্ট্রাকচার, আজ তো আমাদের ক্লাস প্রায় শেষের পথে, এই 100টি স্ট্রাকচার স্পোকেন রুলের ক্ষেত্রে আপনারা যদি মুখস্থ করে ফেলতে পারেন, অনেকেই আছেন এখান থেকে বিদেশ যেতে চাচ্ছেন, আইএলটিএস করতে চাচ্ছেন, অনেকে আছেন একটু শখ করে ইংরেজিতে কথা বলতে চাচ্ছেন, অনেকে চাচ্ছেন যে অফিসের যেন আমার একটু প্রমোশন হয়, ইংলিশটা ভালো পারলে আমার যে সামনের এক্সামটা আছে, আমি যে পদে চাকরি করছি আমার হয়তো আরো একটু প্রমোশন হবে। তো আপনি স্পোকেন ইংলিশ বলেন, আপনার রাইটিং এ বলেন, আপনি এই 100টা রুল একটু ভালো করে দেখে রাখেন, আপনার মনের বাসনাটা হয়তো পূর্ণ হবে, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখানে আরেকটি বাক্য দেখাবো। গাছ আমাদের ফলও দেয়, ছায়াও দেয়। ট্রি গিভ আস ফ্রুটস অ্যাজ ওয়েল অ্যাজ শেড, অ্যাজ ওয়েল অ্যাজ শেড। অর্থাৎ গাছ আমাদের, ওই নিয়ম কিন্তু ওইটাই। এখানে দেখেন, ট্রি হচ্ছে সাবজেক্ট, গিভ হচ্ছে ভার্ব, তারপর কি আছে, এই যে ফ্রুটস, এটা কিন্তু নাউন, অ্যাজ ওয়েল অ্যাজ বসেছে, তারপর আবার নাউন অথবা অ্যাজেক্টিভ। অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজেক্টিভ অথবা নাউন প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস আবার অ্যাজেক্টিভ অথবা নাউন, শেষে কি বসবে বলেন তো? অ্যাজেক্টিভ অথবা নাউন বসবে। এখানে আমি আরো একটু রুল আপনাদের একটু দেখাতে চাই। এই রুলটার নাম হচ্ছে কেমন হয়। এই রুলটার নাম কি বলেন তো? কেমন হয়। অনেকেই ভাবতেছেন স্যার বলে কি কেমন হয়, কোনো রুল হয় নাকি? এটাই একটা রুল। স্পোকেন রুল টু, স্পোকেন রুল টু, হাউ অ্যাবাউট। হাউ অ্যাবাউট শব্দের অর্থ হচ্ছে কেমন হয়। হাউ অ্যাবাউট প্লাস ভার্ব, তারপর আইএনজি প্লাস এক্সটেনশন। খুবই সহজ একটি রুল। হাউ অ্যাবাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এইটা কিভাবে করব? কম্পিউটার শিখলে কেমন হয়? হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। এখন কফি খেলে কেমন হয়? হাউ অ্যাবাউট টেকিং এ কাপ অফ টি। এই শীতে রাঙ্গামাটি গেলে কেমন হয়? হাউ অ্যাবাউট গোয়িং টু রাঙ্গামাটি ইন দিস উইন্টার। মেয়েটির সাথে দেখা করলে কেমন হয়? হাউ অ্যাবাউট মিটিং উইথ দ্য গার্ল। দেখেন এখানে আমি স্ট্রাকচারটা ঢেকে দিয়েছি, উপরে চলে গেছি, স্ক্রিনের অনেক দূরে দেখা যাচ্ছে না। এখান থেকে কিন্তু আমি রুল তৈরি করব। প্রথমে হাউ অ্যাবাউট বসবে, কি বসবে বলেন তো? হাউ অ্যাবাউট, দেখেন সবাই আমার সঙ্গে একটু বলেন প্লিজ। প্রথমে হাউ অ্যাবাউট, তারপর মূল ভার্বের পর আইএনজি, কি বসবে বলেন তো? এখানে দেখেন এই যে প্রথমে হাউ অ্যাবাউট প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন, উইথ দ্য গার্ল, এটা হচ্ছে এক্সটেনশন বা অবজেক্ট বা আপনি যেটাই বলেন, অন কাইন্ড অফ অ্যাডভার্বিয়াল। তো এইভাবে এখানে রুল থ্রিতে রয়েছে কি, ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা করা। রুল থ্রিতে কি আছে? ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা করা। এইভাবে আপনাদেরকে এই 100টা রুল আমি মিনিমাম 5 দিন ধরে আপনাদেরকে শিখাবো। আজকে তো আমি ওই আরেকটি লেসন পড়াতে গিয়ে এখানে আমি টাইম কম দিয়ে ফেলছি। তো পরের দিন থেকে আমি প্রায় 18 থেকে 20টা করে রুল এক এক দিনে আপনারা পাবেন। এবং আমি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, 100টা রুল আপনি শিখে যান, 100টা রুল শিখে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্পন্টেনিয়াসলি, লাইক দ্য নেটিভ, আপনি ইংলিশ বলতে পারবেন। So that's all for today, and time is expired. I will see you in the next class. Take care of your health. এবং কারো যদি কোনো কোশ্চেন থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, কাইন্ডলি হোয়াটসঅ্যাপে একটু নক দিন। পরবর্তীতে আমার আরো একটু ক্লাস আছে। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, প্লিজ প্লিজ একটু হোয়াটসঅ্যাপে নক দিন। গুড নাইট টু এভরিওয়ান। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।